গন্ডগোল। তো আপনারা কাইন্ডলি একটু এভাবে করবেন এবং চেষ্টা করবেন কি যতটা সম্ভব এই যে এক পেজের মধ্যে পুরা তথ্য, আপনারা হয়তো বা বইতে দেখবেন যে অনেক বড় বড় করে লিখেছে, মানে পেজের পর পেজে, আপনারা চেষ্টা করবেন কি একদম এক পেজে অল্প জায়গার মধ্যে এই জিনিসটাকে নিয়ে আসতে, এবং যেটা যেটা প্রয়োজন সেটা সেটা একটু স্টার মেরে রাখবেন। এই যে পেশিতে স্টার মেরে রাখবেন যে ও কার্ডিয়াক পেশি হচ্ছে কি এক ধরনের বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। মানে আমি আপনাদেরকে একটু মানে জাস্ট আমি এই দিকেই মনোযোগ এত এই জন্যই দেওয়ার চেষ্টা করছি, অন্য সবকিছু আমি ইগনোর করে গিয়েছি। বুঝতে পারছেন আপনারা? মানে আমি যেটা বলার চেষ্টা করছি, আছেন আপনারা? জি ভাই, আমরা বুঝতে পারছি যে আসলে বেশি তথ্য মাথায় ভারী না করে অল্প মানে বেশি তথ্য যদি আমরা গুছিয়ে অল্পের মধ্যে নিয়ে এসে এটা একটা পিকচারের মতো করি, সেই ক্ষেত্রে মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। এক্স্যাক্টলি এবং আপনাদের তখন হবে কি, আপনাদের যখন রিভিশনটা দিবেন, আপনারা পড়া শেষ হয়ে রিভিশন দিবেন পুরা বইয়ের না, আপনারা ছোট জায়গার মধ্যে দেখবেন যে এখানে 4-5 পেজ হয়ে গেছে, ও আগের ওই যে উদ্ভিদ বিজ্ঞানে 4-5 পেজ এখানে হয়ে গেছে। এরকম ছোট ছোট করতে 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 দেখবেন যে 15-20-25 পেজের মধ্যে কিন্তু অনেকাংশে আপনারা পড়াটা গুছিয়ে নিতে পারতেছেন। যখন রিভিশন দিবেন তখন পরীক্ষার সময় তো সবকিছু একসাথে চাপ মানে প্রেশার পড়ে যাবে। হ্যাঁ, এই স্ট্র্যাটেজিটা কিন্তু অনেক খুবই ভালো একটা কাজ করে। আমি কিন্তু মানে নিজের ক্ষেত্রে আমার কাজে লাগছে। এখন আপনাদের ক্ষেত্রে যদি কাজে লাগে সেটাই। এখন আসেন আমরা পরবর্তী টপিকে চলে যাই। আসেন কোষ। আমি যেটা বলছিলাম যে আমি কোষের সময় কথা বলবো আরকি, হ্যাঁ? ভাইয়া এই কথা হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ। আবরণী কলা তো হচ্ছে দুই ভাবে, একটা হচ্ছে গঠনগত ভাবে যেটা হচ্ছে আপনি পড়ালেন, আরেকটা তো হচ্ছে স্তর ভিত্তিক। ওটা কিভাবে করবো ভাই? যেটা হচ্ছে সাধারণ স্ট্রাটিফাইড আর সিউডো স্ট্রাটিফাইড ওগুলা। আচ্ছা, এটা আমার আসলে মনে থাকতো না। এটা আমি আসলে বাদই দিয়েছিলাম। ইভেন এটা এখনো আমার মনে নাই আরকি, হ্যাঁ? তো এটা আমি মানে আচ্ছা এটা আপনারা করতে পারেন, কিন্তু এই যে এটা মনে রাখা আমার পক্ষে সম্ভব হইতো না। তো এই জিনিসটা আমি বাদ দিয়ে দিতাম। এটা আমি এখনো বাদ দিয়ে দিলাম। কারণ আমার কাছে আসলে ওইভাবে মানে আপনারা চাইলে এই জিনিসটা একটু পড়ে নিন। মানে আমি এই আমি একটু জিনিসটা আবার শুনতে পারি প্রশ্নটা? কি প্রশ্ন করেছেন? ওই যে ভাই আবরণী টিস্যুটা আমি যেটা বলেছি আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতির উপর ভিত্তি করে, হ্যাঁ আবরণী টিস্যু 3 প্রকার। আরেকটা আছে যেটা হচ্ছে যে ইয়ার উপর ভিত্তি করে, যেটা আপু বলবেন, ঠিক আছে? তাই না? আমি কি ঠিক বললাম আপু? হ্যাঁ, স্তর সংখ্যার উপর ভিত্তি করে। হ্যাঁ, স্তর সংখ্যার উপর ভিত্তি করে। ওটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট না, একদম ওটা মানে বেশি ইম্পর্টেন্ট না, ডিপেন্ড করছে পরীক্ষাতে তো আসেও আমাদের না। বিসিএস আসবে না। হ্যাঁ, কারণ এটা তো বায়োলজি তো হচ্ছে স্পেশালাইজ সাবজেক্ট। আমি একটু বলি আপনাদের, যে আপনারা যখন ডিপে ঢুকবেন, কোন কোন সাবজেক্টে ডিপে ঢুকবেন, কোন কোন সাবজেক্টে ঢুকবেন না, এটা কিন্তু আপনাদেরকে ট্যাক্টফুলি ডিসাইড করতে হবে। তা না হলে দেখা গেলো আপনার যেই সাবজেক্টে ডিপে ঢোকা দরকার ছিল আপনি ঢুকলেন না, আর যেটাতে ডিপে না ঢুকলেও চলতো আপনি ডিপে ঢুকে প্রচুর পরিশ্রম করলেন, টাইম ওয়েস্ট হলো, বেশি পড়লেন, রেজাল্ট নাম্বার কম পাইলেন। এখন যে সাবজেক্ট গুলো স্পেশালাইজড, যেমন আলোক বিজ্ঞান, শব্দ বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, এগুলো হচ্ছে একেবারেই সায়েন্সের স্টুডেন্টদের স্পেশালাইজড। আবার যদি বলি অর্থনীতির একদম বেসিক লেভেলের, এটা কিন্তু শুধুমাত্র আর্টস এর স্টুডেন্টদের স্পেশালাইজড। এগুলোতে আমরা বেশি ডিপে ঢুকবো না। ডিপে ঢুকবো হচ্ছে বেসিক যে 3টা সাবজেক্ট, বাংলা, ইংরেজি, গণিত এবং আন্তর্জাতিক বিষয় বলি, বাংলাদেশ বিষয় বলি। এই 5টা সাবজেক্ট হচ্ছে সবার জন্য কমন, এই জন্য এগুলোতে আমরা অনেক বেশি ডিপে ঢুকবো। ঠিক আছে, ওকে, ইমতিয়াজ ক্যারি অন। থ্যাংক ইউ ভাই। তো আমরা শুরু করি কোষ দিয়ে। আচ্ছা, বেসিক্যালি বায়োলজি মনে হয় সব স্যারই শুরু করে আসলে কোষ দিয়ে পড়ানো, ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটু টিস্যু দিয়ে পড়ানো শুরু করছিলাম। মূলত একদম আপনি যদি একদম ইউনিট করেন, আমরা কেমিস্ট্রিতে কি করি, হ্যাঁ? অণু, পরমাণু, তাই না? এভাবে করি না? পরমাণু, তারপরে মানে আরেকটু উপরে যাই মোল, তাই না? তারপরে যৌগ, পদার্থ, এভাবে এভাবে আসি তো, তাই না? সিরিয়াল মেনটেন করে। আমি একটু সিরিয়ালটা ব্রেক করেছিলাম, ঠিক আছে? ওই ওই জিনিসটা মনে রাখার জন্য আমি ওইটা ওভাবে শুরু করেছিলাম। আপনি যদি শুরু করেন একেবারে আদি জিনিস, সেটা কিন্তু কোষ। এখন আসেন আমরা ওই যে সিরিয়াল মেনটেন করে পড়া শুরু করলাম। এই যে আমি বলছিলাম যে আমরা পড়বো কোষ, কোষ থেকে কিন্তু সব শুরু, ঠিক আছে? কোষ থেকে সৃষ্টি হবে আপনার কি টিস্যু, টিস্যু মানে কি কলা, কলা থেকে সৃষ্টি হবে কি বলেন, কি হবে কলা থেকে সৃষ্টি? অঙ্গ। কলাতন্ত্র, ঠিক আছে? কলাতন্ত্র থেকে সৃষ্টি হবে অঙ্গ, অঙ্গ থেকে সৃষ্টি হবে অঙ্গতন্ত্র, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এখন কোষ নিয়ে পড়বো। কোষটা কি? কোষটা হচ্ছে
জীবদেহের গঠনগত এবং কার্যকরী একক। অর্থাৎ জীবদের যদি আপনি একক কিছু একটা বলতে চান যেটা আপনার স্টার্ট হয়েছে, সেটা আপনার কি দিয়ে? কোষ দিয়ে। কোষের ইংলিশ হচ্ছে সেল। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন এটার আবিষ্কারক কে? সবাই আমরা ছোটবেলায় পড়েছি, রবার্ট হুক। এটা কিন্তু দাগায় নিবেন, ঠিক আছে? আমার কাছে MP3 বইটা নাই, তো আমি আপনাদেরকে দেখাতে পারছি না। আমি আপনাদেরকে যেটা বলছি কাইন্ডলি আপনারা একটু কষ্ট করে দাগায় নেবেন, তাহলে একটু সুবিধা। বইটা যদি বই না, আচ্ছা আপনাদের কি প্রবলেম হচ্ছে বই না দেখাতে? মানে আমি যদি PDF করে দেখাতাম তাহলে কি সুবিধা হতো আপনাদের? না ভাইয়া ঠিক আছে, এরকম ভাবেই ঠিক আছে, সমস্যা নেই। এখনই ঠিক আছে ভাইয়া। ঠিক আছে না? তো এটা ইম্পর্টেন্ট। কোষ কে আবিষ্কার করে? রবার্ট হুক। ঠিক আছে, কত সালে খুব একটা ইম্পর্টেন্ট না। এখন আসেন কোষের কি কি পড়তে হবে তার আগে বেসিক যেটা, বেসিক জিনিসটা হচ্ছে সবচাইতে বড় কোষ। ঠিক আছে, সবচেয়ে বড় কোষ কোনটা এটা পড়তে হবে, সবচেয়ে ছোট কোষ কোনটা এটা আপনাদের জানতে হবে। পৃথিবীতে সবচেয়ে বড় কোষ সেটা হচ্ছে উট পাখির ডিম। ডিম। কিন্তু আপনার বুঝছেন, আচ্ছা আমরা এটা পড়বো, নিউক্লিয়াসে যাই, নিউক্লিয়াসে যে পড়বো, থাক এখন আর এইটাতে না বলি, কোষের আসি। ঠিক আছে, আর সবচেয়ে ছোট কোষের নামটা হচ্ছে কি? মাইক্রোপ্লাজমা গোলিসেপ্টিকাম। এটা একটা ব্যাকটেরিয়ার কোষ আছে। ঠিক আছে, ব্যাকটেরিয়ার একটা কোষ আছে, সেটার নাম হচ্ছে মাইক্রোপ্লাজমা। ঠিক আছে, গলিসেপ্টিকাম, গলিসেপ্টিকাম দেখে নেবেন, বানান হয়তো বা ভুল হইতে পারে, আমি যেহেতু বায়োলজি ইয়া না, তো ভুল হইতেই পারে। আচ্ছা, এরপরে আপনাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে মানব দেহের মানে সবচেয়ে ছোট কোষ কোনটা। আমি তো পড়াইলাম যে অল ওভার গোটা পৃথিবীতে সবচেয়ে বড় কোষ ছোট কোষ, এখন পড়তে হবে আপনাদের মানব দেহের, মানে আমাদের জীব দেহের মানব দেহের সবচেয়ে ছোট কোষ কোনটা? শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, দ্যাট মিনস WBC, হোয়াইট ব্লাড সেল। এই শ্বেত রক্তকণিকা নিয়ে আপনারা বিস্তারিত পড়বেন, সো আমি এখন কোনো কথা বলছি না এটা নিয়ে। আর সবচেয়ে বড় কোষ কোনটা? একটু আগে আপনাকে বললাম না, নিউরন। স্নায়ু কোষ, নিউরন। এক্স্যাক্টলি, স্নায়ু কোষ, নিউরন। ঠিক আছে, তো এটা নিয়েও বিস্তারিত বলা হবে, আমি এখন বলছি না। মানে আসলে হয় কি, এইদিকে চলে গেলে আমার মূল টপিকটা বাদ পড়ে যাবে, তো আমি এখন মানে নিউরন যখন পড়াবো তখন নিউরন নিয়ে বিস্তারিত বলা যাবে। ঠিক আছে, ওই আপনার সিন্যাপস, অ্যাক্সন, ডেনড্রাইট, এগুলো নিয়ে অনেক 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 কিছু আছে বলার। ঠিক আছে, আচ্ছা এখন আসেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বললাম না, আপনার পেশি কলাতে একটু আগে যেটা কথা বলছিলেন যে পেশি কলাতে বহু নিউক্লিয়াস আছে, তাই না? এখন যে ভাই কোশ্চিন করছিলেন উনি একটু বলেন তো, আপনার কোশ্চিনটা বলেন। ভাই আমার প্রশ্ন ছিল যে বহু নিউক্লিয়াস কথাটা যে আমরা পড়ছি এটা কোথায় আছে? পেশি কলাতে আছে নাকি আমরা পেশি এখন এখানে জি আসবো। জি হ্যাঁ, জি জি তো আমাদের কোষে কিন্তু মানে সিঙ্গেল নিউক্লিয়াসও থাকতে পারে, আবার একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। ঠিক আছে, তো যখন একাধিক নিউক্লিয়াস থাকবে কোষে, ঠিক আছে, তখন সেই কোষটা কি বলা হবে জানেন? এই কোষের নাম, সেটাকে বলা হবে সিনোসাইট। ঠিক আছে, তো আপনার যদি কোশ্চিন আসে, কোশ্চিনতে ভাই বানায়ও আসতে পারে, তাই না, যে এই যে পেশি কলাতে মানে কোন টিস্যুতে, টিস্যু মানে তো কলাতে না, কোন টিস্যুতে সিনোসাইট আছে, তাহলে অ্যান্সারটা কি হবে বলেন তো? আমার কোশ্চিন বুঝতে পারছেন যে কোন টিস্যুতে, নিচের কোন টিস্যুতে সিনোসাইট অথবা একাধিক নিউক্লিয়াস আছে? এখানে আমি দিলাম 1 নম্বরে আবরণী, 2 নম্বরে দিলাম জাইলেম, 3 নম্বরে দিলাম হচ্ছে আপনার পেশি, 4 নম্বরে দিলাম হচ্ছে স্নায়ু। বলেন কোথায় হবে অ্যানসার? চারটার মধ্যে পেশি টিস্যু। এক্স্যাক্টলি, পেশি হবে। এক্স্যাক্টলি। তো এটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে, সিনোসাইট। ঠিক আছে, একাধিক নিউক্লিয়াস যুক্ত কোষ। ভাই আপনি অ্যানসার পাইছেন? জি আছেন, আপনারা অ্যানসার পাইছেন, বুঝতে পারছেন বিষয়টা?
জি ভাই, আমি এটি ক্লিয়ার হলাম। মানে কোষের যে হ্যাঁ, হ্যাঁ, কোষগুলোর ভিতরে হ্যাঁ, একাধিক নিউক্লিয়াস থাকবে, সেটা এক্স্যাক্টলি, হচ্ছে আমাদের পেশি কলার অন্তর্ভুক্ত, এবং সেটাকে আমরা সিনোসাইটও বলতে পারছি। এক্স্যাক্টলি। ওকে, এখন আসেন আমরা, মানে বায়োলজির মজার জিনিস কি, মজার অথবা বিরক্তিকর জিনিস কি, প্রকারভেদটা অনেক বেশি, ঠিক আছে? আমরা এখন কোষের প্রকারভেদ পড়বো। ওই যে বললাম না আপনার টিস্যুর প্রকারভেদ পড়লাম না, এখন আমরা কোষের প্রকারভেদ করব। তো এই যে দেখেন, আমি এভাবে ভাগ করে নিতাম। কার্যপ্রণালীর উপর যদি আমি কোষটাকে ভাগ করি তাহলে হবে দুই প্রকার, ঠিক আছে? কার্যপ্রণালীর উপর ভাগ করলে দুই প্রকার, একটা হচ্ছে কি দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। আচ্ছা, এরপরে আসেন গঠনের উপর ভিত্তি করে, ঠিক আছে? যদি আমি গঠন বলি, যে নিউক্লিয়াসের গঠন, নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, ঠিক আছে, এটাও দুই প্রকার। দুই প্রকার। একটা হচ্ছে আদিকোষ আর একটা হচ্ছে কি বলেন, আপনারা জানেন তো এটা, প্রকৃত কোষ। প্রকৃত কোষ। এক্স্যাক্টলি। আচ্ছা, তার মানে এই যে আদিকোষ, ঠিক আছে, এই আদিকোষে বলেন তো সুগঠিত নিউক্লিয়াস কিন্তু নাই, এখানে সুগঠিত নিউক্লিয়াস নাই কিন্তু, ঠিক আছে? এটাতে সুগঠিত নিউক্লিয়াস আছে, তাই না? এটার উদাহরণ দিতে পারবেন আপনারা? জি। অ্যামিবা। এক্স্যাক্টলি, এগুলো এটাতে হচ্ছে আপনার ওই যে ব্যাকটেরিয়া, ইস্ট, তাই না? ব্যাকটেরিয়া, ইস্ট, এই সেই ইত্যাদি। আর সুগঠিত নিউক্লিয়াস কার, তার এটা তো অনেকগুলা উদাহরণ দিতে পারবেন। আচ্ছা, গেল মোটামুটি। জীবকোষ। হ্যাঁ, জীবকোষ তো আপনারা তো জানবেন। আচ্ছা শুনেন, এখানে আমি ব্যাকটেরিয়ার, আপনাদের এখানে একটা জিনিস আমি বলি, এই যে ব্যাকটেরিয়া, ইস্ট, এগুলো নিয়ে কিন্তু আপনারা পরবর্তীতে ডিটেলস পড়বেন, ঠিক আছে? ব্যাকটেরিয়ার আপনারা একটা জিনিস একটু মাথায় রাখবেন, যখন পড়বেন খেয়াল করবেন বইতে কিন্তু ব্যাকটেরিয়া, এই যে এই উদাহরণ আছে না, উদাহরণে ব্যাকটেরিয়া, ইস্ট নিয়ে কথা আছে না, তো দেখবেন যে ব্যাকটেরিয়া নিয়ে কিন্তু অনেক কথা বলা শুরু হয়ে গেছে, যে ব্যাকটেরিয়ার আপনার কোষ প্রাচীর কি আছে, একটা মাত্র কোষ, কোষ বিভাজন, বা ইস্টের কোষ, এই সেই, এই জিনিসগুলো আপনারা একটু স্কিপ করবেন। কেন স্কিপ করবেন? আপনি যখন কোষ বিভাজন আছেন না, কোষ বিভাজনের একটা চ্যাপ্টারই আছে, হ্যাঁ, মায়োসিস, হ্যাঁ, তারপরে মিওসিস, তারপরে হইতেছে যে মাইটোসিস, মাইটোসিস। হ্যাঁ, অ্যামাইটোসিস, ঠিক আছে? এগুলো নিয়ে আলাদা আপনার চ্যাপ্টারই আছে, সো আপনারা ওই চ্যাপ্টারে খুব সুন্দর করে পড়তে পারবেন। তো আপনি এই বিষয়গুলা জাস্ট আপনি পড়ছেন কি বলেন তো, আপনি কোষের প্রকারভেদ পড়ছেন না? কোষের প্রকারভেদ পড়ার সময় এইখানেই আপনারা মনোযোগটা দিবেন, ঠিক আছে? কোষ কয় প্রকার, জাস্ট এই দিকেই পড়বেন। এই কার্যপ্রণালীর উপর ভিত্তি করে দুই প্রকার, গঠনের উপর ভিত্তি করে দুই প্রকার, এর উদাহরণগুলো, ঠিক আছে? এর উদাহরণ, এর উদাহরণ কি, ঠিক আছে? এই জিনিসে আপনারা কিন্তু মানে ফোকাস করবেন। মানে আমাদের সমস্যাটা কি হয়, আমি এইটা ফেস করছি। সাপোজ দেখেন, আমি আপনাকে এই যে এখানে উদাহরণ দিলাম না, যে ইস্ট, ইস্ট মানে কি ছত্রাক না, ঠিক আছে? এই ছত্রাক নিয়ে, ইস্ট নিয়ে কিন্তু কথা বলা শুরু হয়ে গেছে, যে মনে করেন যে আপনার কোষ প্রাচীর, লিপিড, প্রোটিন, হ্যান-ত্যান দিয়ে তৈরি, কোষ বিভাজন প্রক্রিয়া, এই সেই। আপনি তো ছত্রাক নিয়ে পরবর্তীতে অনেক কিছুই পড়বেন, ঠিক আছে? তো ওই সময় যখন পড়বেন তখন ওই সময়টাতেই পড়েন, সমস্যা নাই তো। আপনারা যখন এইদিকে মনোযোগটা দেন তখন কিন্তু মূল পড়া যেটা, মানে এই যে এই প্রকারভেদে কিন্তু আপনাদের মিস চলে যায়, বুঝছেন? এই জন্যই আমি আপনাদেরকে, মানে আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়েছে, এই জন্য আমি এই বাকিগুলোতে আর যাচ্ছি না, মানে আমি কোষের প্রকারভেদে শুধু কোষের প্রকারভেদ নিয়ে কথা বলেছি। বুঝতে পারছেন তো নাকি? আছেন জি আপনারা? স্যার। আচ্ছা, ঠিক আছে। এখন আসেন আমরা কোষের গঠন নিয়ে বলবো। আমরা একটু আগে কি করলাম, স্টার্ট করলাম কোষ জিনিসটা কি, তাই না? তারপরে কোষের রকম ফের মানে প্রকারভেদ পড়লাম, এখন আমরা কোষের গঠনে, মানে আমরা এখন কোষের ভিতরে ঢুকতেছি, ঠিক আছে? কোষের গঠনের মধ্যে মূল এক নম্বরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কি, কোষ প্রাচীর। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা কেন ইম্পর্টেন্ট? ওই
ওই যে দেখেন উদ্ভিদ আছে না আর প্রাণী আছে না, এই কার কোষ প্রাচীর আছে কার কোষ প্রাচীর নেই, মানে এটা নিয়ে কিন্তু খুব ঝামেলা বাঁধে। আপনারা খেয়াল করবেন এই জিনিসটা কিন্তু একেবারে খুব ইম্পর্টেন্ট। দেখেন সমস্ত উদ্ভিদে কোষ প্রাচীর কিন্তু আছে, প্রাণী দেহে কিন্তু কোনো কোষ প্রাচীর নাই। এই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষাতে কিন্তু আসে। তাহলে কোষ প্রাচীর কার আছে? উদ্ভিদের আছে, তাই না? এবং এই উদ্ভিদের যে কোষ প্রাচীর সেটা কি দিয়ে গঠিত বলেন তো? উদ্ভিদের কোষ প্রাচীরটা সেলুলোজ। সরি, সেলুলোজ। এক্স্যাক্টলি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা আপনারা দাগায় রাখবেন। উদ্ভিদের কোষ প্রাচীর কোশ্চিন পরীক্ষাতে আসে কিন্তু, ঠিক আছে, যে উদ্ভিদের কোষ প্রাচীরটা সেলুলোজ দিয়ে গঠিত। এই আমরা এখন কোষ প্রাচীর পড়ছি না, তাহলে আসেন আমরা আরো কিছু কোষ প্রাচীর পড়ে ফেলি। ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে, আসেন এটা এটা তো আমরা তো এখন কোষ প্রাচীর পড়ছি, ঠিক আছে, এই যে আপনারা মিলায় মিলায় পড়ার চেষ্টা করবেন। তাহলে ছত্রাকের কোষ প্রাচীর কি দিয়ে গঠিত? ছত্রাকেরটা হচ্ছে কাইটিন। আর ব্যাকটেরিয়াটা কি দিয়ে গঠিত? ব্যাকটেরিয়াটা হচ্ছে প্রোটিন ও লিপিড। লিপিড, আরেকটা আছে পলিমার। দেখেন এই আপনার কোষ প্রাচীর পড়ার সময় যা যা কোষ প্রাচীর তো প্রাণীর নাই, তো প্রাণীর আর পড়াই লাগতেছে না, তাহলে কার কার কোষ প্রাচীর থাকতে পারে? উদ্ভিদে থাকতে পারে, ছত্রাক ব্যাকটেরিয়া এগুলোই তো থাকতে পারে। এই যে কোষ প্রাচীর পুরোটা হ্যাঁ, একটা পড়া। কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীরের উপাদান, এটাকেই কি আমরা লাইপোপ্রোটিন বলি? এটা তো আমার জানা নাই ভাই, এটা তো আমি বলতে পারবো না। লাইপোপ্রোটিন বলা যেতে পারে হয়তো বা, এটা একটু কাইন্ডলি আপনারা দেখে নিয়েন আর কি। হ্যাঁ জি জি। বেসিক্যালি আমি যেহেতু বায়োলজি না, তো এত ডিপে হয়তো বা আমারও জানা নাই আর কি, ঠিক আছে। লাইপোপ্রোটিন না, ঠিক আছে, এটা আমারও দেখবো তো আমি এটা লাইপোপ্রোটিন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমার কোষ প্রাচীর চলে গেল, ঠিক আছে। এখন আসেন আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সাইটোপ্লাজম। আমরা কি পড়ছি? কোষের গঠন পড়ছি না? মনে করেন এটা কোষ, তাই জি। না? এই কোষের গঠনের মধ্যে কিন্তু 1 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কোষ প্রাচীর, ঠিক আছে। 2 নাম্বার ইম্পর্টেন্ট জিনিস কি বলেন? সাইটোপ্লাজম। 3 নাম্বার কি? নিউক্লিয়াস আছে। মাইটোকন্ড্রিয়া। এক্স্যাক্টলি। তো আমরা এগুলো এখন ধীরে ধীরে একটু দেখবো, ঠিক আছে। এরপরে কি? এরপরে আমরা দেখবো যে নিউক্লিয়াস, আমি বলছিলাম না যে নিউক্লিয়াস নিয়ে কথা বলবো, ওই যে নিউক্লিওলাস আছে না, আচ্ছা আমরা বলবো আস্তে আস্তে। আসেন সাইটোপ্লাজমে আসি আর কি, ঠিক আছে। সাইটোপ্লাজমের 2টা জিনিস খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সব সময় আসে, একদম কোনো মানে মিস নাই। সেটা হচ্ছে মানে যতগুলা সজীব কোষ আছে না, কোষ তো 2 প্রকার, একটা সজীব নির্জীব নাকি, যত সজীব কোষ আছে, ঠিক আছে, সজীব কোষ, ঠিক আছে, সমস্ত সজীব কোষে কি থাকবে? সাইটোপ্লাজম মাস্ট, কোনো মাপ নাই। এটা কি বুঝতে পারছেন? এটা কিন্তু মানে ভিভিআই দিয়ে রাখবেন, সকল সজীব, আমি মনে রাখতাম সজীব কোষ সাইটোপ্লাজম, কোনো কথা নাই। নাম্বার 2 হচ্ছে দেহের, এটাকে বলা হয় দেহের রাসায়নিক কারখানা। অর্থাৎ যত প্রকার রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয় কোথায় হয়? সাইটোপ্লাজম হয়। এটা আপনারা মনে রাখেন, এটার সাথে আরেকটা কোশ্চেনের কিন্তু খুব প্যাচ পাবে, এটা আমি আপনাদেরকে ঠিক করে দিচ্ছি। পরীক্ষাতে 2টাই আসে, কিন্তু 2টা অপশনই থাকে, সাইটোপ্লাজমও থাকবে ওইটাও থাকবে, যার ফলে ওই সবাই কিন্তু ওই যে ভুলটা দাগায় বেশি আর কি। এটা এটা আমি একটু পরে ক্লিয়ার করবো, যখন ওটা পড়বো তখন ক্লিয়ার করবো, এখন আর বলতেছি না। এই 2টা আপনারা একটু কাইন্ডলি দাগাই নেবেন, ঠিক আছে। সজীব কোষে সাইটোপ্লাজম থাকে এবং দেশের রাসায়নিক কারখানা কিন্তু কাকে বলা হয়? সাইটোপ্লাজমকে বলা হয়, ঠিক আছে। আচ্ছা এখন আসেন মাইটোকন্ড্রিয়া। আচ্ছা
মাইটোকন্ড্রিয়ার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস, হ্যাঁ, এটাও কিন্তু শক্তির কারখানা, ঠিক আছে? ওটা কিন্তু দেখেন রাসায়নিক কারখানা, এটা কিন্তু মানে শক্তির কারখানা, ঠিক আছে? অর্থাৎ যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে প্রাণশক্তি, পাওয়ার হাউস। প্রাণশক্তির কারখানা কাকে বলা হয়? অবশ্যই মাইটোকন্ড্রিয়াকে বলা হবে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, মাইটোকন্ড্রিয়াতে মানে মাইটোকন্ড্রিয়ার গঠনটা কি কি, মানে এর মধ্যে কি কি আছে, এটা কিন্তু মনে রাখতে হবে। দেখেন মাইটোকন্ড্রিয়ায় 73% প্রোটিন আছে, 30% লিপিড আছে এবং খুবই অল্প পরিমাণে ডিএনএ আরএনএ আছে। এই ডিএনএ আরএনএ নিয়ে পড়বেন, ঠিক আছে? অ্যামাইনো অ্যাসিড কিভাবে কি হয়েছে সবকিছু আপনারা পড়বেন, তো এগুলো নিয়ে আমি কথা বলছি না, আপনারা খালি এইটা মাথায় রাখেন। আমরা এখন কি পড়ছি? মাইটোকন্ড্রিয়া পড়ছি এবং তার উপাদান সমূহ পড়ছি। তো আপনারা জাস্ট একটু জিস্ট করে করে পড়বেন যে আমি পড়ছি কি মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া কি পড়ছি, তার উপাদান কি পড়ছি, উপাদানগুলো পড়ে রাখেন, আপনারা সবকিছু পাবেন, প্রোটিন নিয়ে, লিপিড নিয়ে বা ডিএনএ আরএনএ নিয়ে, এগুলো সব তথ্য পরবর্তীতে পড়তে হবে। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়ার শক্তিটা, যে মাইটোকন্ড্রিয়া আমি বললাম না শক্তি, প্রাণ শক্তি কেন্দ্র, তো শক্তিটা উৎপাদন করে কিভাবে, কিসের মাধ্যমে শক্তি উৎপাদন করে, সেটা করে শোষণের মাধ্যমে, ঠিক আছে? আমি একটু আগে আপনাদের বললাম না যে এটা হচ্ছে প্রাণশক্তির কারখানা, শক্তি উৎপাদন করে, ঠিক আছে? এটা কিভাবে করে? শোষণের মাধ্যমে শক্তি উৎপাদন করে, ঠিক আছে? আপনার 24তম বিসিএস এ কোশ্চেন আসছিল মাইটোকন্ড্রিয়া কত ভাগ প্রোটিন আছে, বলেন, আপনারা অ্যান্সার করেন, বলেন কত পার্সেন্ট? 73। 73 এক্স্যাক্টলি। আচ্ছা, একটু মিউট করে দিলে ভালো হয়। এখন আসেন আমরা একটু নিউক্লিয়াস নিয়ে বলি। নিউক্লিয়াস নিয়ে অলরেডি বলেছি, কিন্তু নিউক্লিয়াস কে আবিষ্কার করে, কি, এগুলো একটু বলা দরকার আর কি। হ্যাঁ, আচ্ছা, না নিউক্লিয়াস নিয়ে বলি নাই, সরি ভুল বললাম, নিউক্লিয়াস নিয়ে এখনো বলা হয়নি। মানে বহু নিউক্লিয়াস যুক্ত ইয়াকে সাইনোসাইট বলা হয়, এটা বলেছি, কিন্তু নিউক্লিয়াস নিয়ে বলি, ঠিক আছে? নিউক্লিয়াসটা কি, ঠিক আছে? এটা হচ্ছে কোষের প্রাণকেন্দ্র। এখন আসেন, একটু আগে কেন্দ্র নিয়ে কথা বললাম না, না এটা কিন্তু প্রাণ শক্তি বলেছি, ঠিক আছে? এটা কিন্তু শক্তির কেন্দ্র, শক্তির কারখানা, এটা কিন্তু প্রাণ শক্তি মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে? প্রাণ শক্তি। কিন্তু কোষের মানে কোষের প্রাণকেন্দ্রকে নিউক্লিয়াস, অথবা আমি যদি বলি যে কোষের মস্তিষ্ক, হ্যাঁ, ছোট ছোট ব্যাপারে এগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, সমস্যা এখানেই বাধে আর কি। কোষের মস্তিষ্ককে নিউক্লিয়াস, আপনি কোষের প্রাণকেন্দ্র মনে রাখতে পারেন অথবা কোষের মস্তিষ্ক মনে রাখতে পারেন, যে কোনো কিছু, এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কে আবিষ্কার করেন? দেখেন আমি কিন্তু এর আগে অনেক কিছু পড়াইছি, আবিষ্কারক খালি একজনেরই পড়াইছি, কোষেরটা পড়াইছি, আর এখন এই যে নিউক্লিয়াসেরটা পড়াচ্ছি। রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন, এক্স্যাক্টলি, রবার্ট ব্রাউন, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, নিউক্লিয়াস এত ইম্পর্টেন্ট না, অনেক বেশি ইম্পর্টেন্ট না? এই এত ইম্পর্টেন্টের মধ্যে বলেন তো আমাদের মানব দেহে কোথায় নিউক্লিয়াস থাকে না? পরীক্ষাতে কোশ্চেন আসে যে আমার মানব দেহে, আমি নিউক্লিয়াস নিয়ে এত কিছু বলছি যে আমার কোষের প্রাণকেন্দ্র, কোষের মস্তিষ্ক, এই সেই কত কিছু বিশেষণ দিতেছি, কিন্তু মানব দেহের মানে দুই জায়গায় কিন্তু আমার নিউক্লিয়াস থাকে না। বলেন কোথায় কোথায় থাকে না? এটা আপনাদের জানা থাকতে হবে। কোশ্চেন এভাবেই ছোট ছোট বিষয় আসে, ঠিক আছে? খুব একেবারে চুলের মধ্যে থাকে না, লোহিত কণিকা। আর কোথায় থাকে না বলেন? অনুচক্রিকা। এক্স্যাক্টলি।
ভাই কি বায়োলজি সংক্রান্ত কোনো সাবজেক্টে পড়েন নাকি? ভাই আমার কথা বলছেন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না ভাই, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করেছি। ও তাহলে ঠিক আছে, সমস্যা নেই। না আমি ইলেকট্রিক্যালে, তো আমি বায়োলজি পড়াচ্ছি। আচ্ছা তাহলে এই জন্যই বলছিলাম, সমস্যা নেই। আচ্ছা দেখেন, তাহলে মানব দেহের এই যে এই লোহিত কণিকায় এবং অনুচক্রিকা এই দুই জায়গায় আপনার কি থাকে না, নিউক্লিয়াস থাকে না। আর একটু আগে তো আমি অলরেডি পড়াই দিয়েছি যে একাধিক নিউক্লিয়াস কোথায় থাকে। একাধিক নিউক্লিয়াস থাকে আপনার পেশি কোথায় টিস্যু। বলেন? কোথায়? পেশি টিস্যু। পেশি কলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এগুলোকে কি বলা হয়? সিনোসাইট বলা হয়। ঠিক আছে, সাইটোসাইট সিনোসাইট সিনোসাইট। ও সিনোসাইট। হ্যাঁ, অর্থাৎ পেশি টিস্যুতে সিনোসাইট থাকে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনারা কি স্ক্রিন ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন? দেখতে জি, পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আসেন রাইবোসোম। রাইবোসোমটা কি? আমাদের জীবদেহের, ঠিক আছে, আমাদের জীবদেহের যে প্রোটিন আছে না, প্রোটিনটা কোথায় সংশ্লেষিত হয়? রাইবোজোমে সংশ্লেষিত হয়। খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষাতে আসে। জীবদেহের প্রোটিন সংশ্লেষিত হয় কোথায়? রাইবোজোমে। আসেন এখন আপনাদের আরেকটা জিনিস আমি বলি, যেটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। প্রোটিনের, ঠিক আছে, ফ্যাক্টরি কাকে বলা হয় বলেন? প্রোটিনের ফ্যাক্টরি অথবা কারখানা? রাইবোসোম। এক্স্যাক্টলি। এখন আমি আপনাকে যদি একটা জিনিস জিজ্ঞাসা করি, বলেন তো রাসায়নিক কারখানা কোনটা? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। ধরতে পারছেন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলা? জি ভাই। এখন আসেন, এই যে বিসিএস এ আপনার হয়, বিসিএস এর কোশ্চিন বা এত নেগেটিভ মার্কিং হয় কেন? এখানে আপনার সাপোজ আসলো কোশ্চিন যে নিচের কোনটি প্রোটিনের ফ্যাক্টরি, ঠিক আছে, অপশনে কিন্তু অবশ্যই সাইটোপ্লাজমও থাকবে, রাইবোজোমও থাকবে, কোনো মাপ নাই, থাকবে। ঠিক আছে, এই যে যদি রাসায়নিক কারখানা থাকে না, এই অপশনে দুইটাই থাকবে, সাইটোপ্লাজমও থাকবে, রাইবোজোমও থাকবে। তো তখন যেটা হয় যে অনেক বেশি প্রেসারে আপনারা যদি যেভাবে তুলনা করে করে না পড়েন, যে প্রোটিন আপনি যে পাশাপাশি লিখে যদি না পড়েন, তাহলে হবে কি ওই যে এক ধারসে পড়বেন তো ভুলভাল হয়ে যায়। সবসময় তুলনা করে করে পড়বেন, প্রোটিন ফ্যাক্টরি কারখানা রাইবোজোম, কিন্তু রাসায়নিক কারখানা সবসময় সাইটোপ্লাজম, কখনোই ভুল হবে না। কিন্তু যদি তুলনা করে না পড়েন, মানে একই জাতীয় জিনিস আপনারা যদি তুলনা করে না পড়েন, তাহলে কিন্তু ওই ভুল হওয়ার ইয়াটা অনেক বেড়ে যায়। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি? মানে আমি ওই অ্যাপ্রোচটা ধরতে পারছেন আপনারা? জি ভাই। আপনার টেকনিকটা এখন বুঝতে পারছি, অসাধারণ টেকনিক ভাইয়া। ধরতে পারতেছেন তো? মানে ওই যে মিলায়ে মিলায়ে আর কি, ঠিক আছে, সবসময় মিলায়ে মিলায়ে করবেন, যে এটার সাথে ওইটা। মানে এই জন্যই কিন্তু আমি আপনাদের ওই যে বিভিন্ন কোশ্চেন করছেন না, আমি বলছি যে পরে, মানে আমি চাচ্ছি যে যেটা আমি এখন দেখাচ্ছি সেটার মধ্যে আপনারা একটু ঢুকেন। ঠিক আছে, বুঝছেন? আচ্ছা এখন আসেন, ভাইয়া নিউক্লিয়াস সম্পর্কে কি আরেকটু ডিটেইলে জানার প্রয়োজন আছে? নিউক্লিয়াসের উপাদান, গঠনগত যে বিষয়গুলো। আমার তো আপাতত মনে পড়ছে না, যদি মনে পড়ে তাহলে আপনাদেরকে আমি বলবো। মানে আমি নিজেও একদমই মানে উইথাউট প্রিপারেশন, সো আচ্ছা, আমার জি মাথায় জি জি। যেটুকু পাচ্ছি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। ঠিক আছে, আমার কাছে এমপিসি বইও নাই, সো আমি জানি না আপনাদের এমপিসি তে আসলে কি আছে বা কতখানি দেয়া আছে, এটাও আমার আসলে জানা নাই। সো একটু হয়তো আপনাদের কষ্ট হবে, তারপরেও একটু দেখেন আর কি, আমি চেষ্টা করছি। আচ্ছা, তো আসেন এখন আমরা প্লাস্টিড নিয়ে পড়বো। প্লাস্টিড। আচ্ছা, প্লাস্টিড নিয়ে বলার আগে একটু আমরা একটা জিনিস আপনাকে একটু বলি, আসলে প্লাস্টিক জিনিসটা কি।
প্লাস্টিড বেসিক্যালি মানে প্লাস্টিক জিনিসটা কালারের জন্য দায়ী, বুঝছেন? প্লাস্টিড হচ্ছে কালার, মানে উদ্ভিদের সবুজ রং অংশটা না বেরং, ভাইয়া? ঠিক আছে? হ্যাঁ, বুঝি নাই, সরি বলেন আরেকবার। উদ্ভিদের সবুজ অংশটাই না প্লাস্টিক? আমি বুঝতে পারলাম না ভাই, আমার হয়তো আমি আসলে হেডফোন ইউজ করছি না, তো মানে ল্যাপটপের স্পিকার আমার শুনতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা, উনি যে কথাটা বলছেন ভাই, উনি বলছেন যে উদ্ভিদের সবুজ অংশটা প্লাস্টিড কিনা। তো সবুজ অংশ তো আসলে প্লাস্টিডের আরেকটা প্রকার, যেটা ক্লোরোপ্লাস্ট। এক্স্যাক্টলি, আমি এই জিনিসটা নিয়ে আপনাদের মানে এইটা নিয়ে অনেক কনফিউশন আছে, আমি এটা নিয়ে আসতেছি। হ্যাঁ, এটা নিয়ে বলছি। জি জি জি। এই যে প্লাস্টিক, ঠিক আছে, আমি কিন্তু দেখেন Okay, কালার thank you. নিয়ে কথা বলেছি, কোনো মানে রঙের কথা বলি নাই, সবুজ নীল কালো কোনো কথা বলি নাই, জাস্ট কালারের কথা বলেছি। আচ্ছা, এখন একটা জিনিস আমাকে বলেন তো, মানব দেহের কি রঙের কোনো ব্যাপার আছে? জীব দেহের, মানব দেহের কথা বাদ দেন, জীব দেহের মানে জীব দেহের রং বলতে আমি কিন্তু গায়ের রং বুঝাচ্ছি না, ওদের কিন্তু কালারের কোনো কিছু নিয়ে কোনো কাজ করে, কিন্তু উদ্ভিদ কিন্তু রং দিয়ে ব্যাপার আছে, কারণ সবুজ উদ্ভিদ হলে কিন্তু সালোক কালো সংশ্লেষণ। এক্স্যাক্টলি, আর অসবুজ হলে তাহলে সে আর খাদ্য উৎপাদন, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। দুই ধরনের খাদ্য আছে না উদ্ভিদে, কিন্তু মানব দেহে মানে জীব দেহের কি এরকম কোনো ব্যাপার আছে? ওদের দেহের ভিতরে কোনো কালার থাকলে বা না থাকলে কোনো ব্যাপার আছে? স্কিনের কালার জি না। এক্স্যাক্টলি, সো এটা সবসময় মাথায় রাখবেন, জীব দেহের সাথে, ঠিক আছে, জীব দেহের সাথে প্লাস্টিডের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নেই। উদ্ভিদ দেহের সাথে আছে, ঠিক আছে, উদ্ভিদ দেহের সাথে আছে, আর কিছু ওই যে আপনার ওই ব্যাকটেরিয়া ছত্রাক এগুলোর সাথে আছে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা আছে, ছত্রাক, ঠিক আছে, ছত্রাক কিন্তু অসবুজ না, মানে ওর তো কোনো ইয়া নাই, ছত্রাকের তো মানে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। আচ্ছা, কেউ মনে হয় কোনো মেসেজ দিয়েছেন কি, একটু আমি পড়ি নাকি, কেউ কিছু জীব দেহে না প্রাণী দেহ হবে প্লাস্টিক সম্পর্কে। আচ্ছা, জীব দেহ না প্রাণী দেহ, আচ্ছা হ্যাঁ, না ভালো কথা বলেছেন, আসলে প্রাণী দেহ হবে, ঠিকই বলেছেন। আচ্ছা, থ্যাংক ইউ যিনি বলেছেন প্রাণী দেহ। আচ্ছা, আমি এটা কারেক্ট করে নিচ্ছি, আসলে প্রাণী দেহই হবে, ঠিকই আছে। তো আচ্ছা, যেটা আমরা বলছিলাম যে ছত্রাক, ঠিক আছে, ছত্রাকেও কিন্তু প্লাস্টিক থাকে না, ঠিক আছে। এখন আসেন আমরা একটু নিচে আসে, ওকে, আপনাদেরকে একটা জিনিস বললাম যে দেখেন উদ্ভিদে, আচ্ছা আগে আমি ইয়া নিয়ে কথা বলি, প্লাস্টিড নিয়ে কথা বলি, ঠিক আছে, প্লাস্টিডের আগে প্রকারভেদটা নিয়ে আসি, তাহলে আমার মনে হয় সুবিধা হবে। প্লাস্টিড মূলত, আচ্ছা এটুকু তো ক্লিয়ার যে উদ্ভিদে প্লাস্টিড থাকে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই, ঠিক আছে। এখন আসেন প্লাস্টিকের প্রকারভেদ থেকে আমি ক্লিয়ার করার চেষ্টা করি আর কি। প্লাস্টিড মূলত দুই প্রকার, একটা হচ্ছে কি লিউকোপ্লাস্ট, আর একটা হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট। আমি একটু এই সাইডে ইয়া লিখলাম, এই যে এটা একটু খেয়াল রাখেন, এটা কিন্তু ক্রোমাটো, নট ক্রোমোপ্লাস্ট, ক্রোমাটো, এটা লিউকোপ্লাস্ট, ঠিক আছে, আর এটা হচ্ছে ক্রোমাটোপ্লাস্ট, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন লিউকোপ্লাস্টটা কি। একটু আগে এক ভাই বললেন না যে ওই যে সবুজ উদ্ভিদ ওইটা হচ্ছে প্লাস্টিক, বেসিক্যালি এটা ভুল, সবুজ উদ্ভিদ প্লাস্টিক না, লিউকোপ্লাস্টটা হচ্ছে বর্ণ, ঠিক আছে, হ্যাঁ, কালারলেস, বর্ণহীন, ঠিক আছে, কালারলেস। আমি একটু আগে বললাম না যে কালার থাকবে, বর্ণহীন কালার কোনটা বলেন? সবগুলো রং যেটার মধ্যে বিচ্ছুরিত হয়। এক্স্যাক্টলি, তো এটা হচ্ছে কোনো কালার বা সব শোষণ করে নিচ্ছে, তাই না? এক্স্যাক্টলি, তাই কি নাকি সব শোষণ করে নেয়, সব কালার শোষণ করে নেয় আর কি।
আচ্ছা অ্যাকচুয়ালি বর্ণহীন মনে রাখেন, এটা মানে অত ফিজিক্সের দিকে যাওয়ার দরকার নেই, আর বায়োলজিতে থাকি তাহলে আবার মন অন্য দিকে চলে যাবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আমি এখন সেটা দেখাচ্ছি। আচ্ছা দেখেন, লিউকোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের যে জিনিসটা হচ্ছে মূল কাজ হচ্ছে, এটা কিন্তু মনে রাখবেন আপনারা, খাদ্য সঞ্চয় করে। পরীক্ষাতে কিন্তু কোশ্চেন আসে যে প্লাস্টিডের কোন অংশটা খাদ্য সঞ্চয় করে, লিউকোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট না ক্লোরোপ্লাস্ট, আমি আসছি ওগুলো পরে আসছি, ঠিক আছে। আচ্ছা, আমি এই যে আপনাদেরকে বললাম না যে এই যে কালার মানে বর্ণহীন বললাম না, বর্ণহীন বলছি না, অর্থাৎ তাহলে বলেন তো লিউকোপ্লাস্টটা উদ্ভিদের কোন অংশে থাকবে? কাণ্ডে, মাটির নিচে। এক্স্যাক্টলি যেখানে সূর্যালোক পৌঁছাবে না, এটা মনে রাখবেন, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, ঠিক আছে। দ্যাট মিন্স সূর্যের আলো কোথায় পৌঁছায় না? মূলে পৌঁছায় না, কাণ্ডে। কাণ্ড তো উপরের অংশে কাণ্ডে পৌঁছায়, আপনার কোন কাণ্ডে পৌঁছাবে না? ভূগর্ভস্থ বা ভূমি নিম্নস্থ, ঠিক আছে, ভূগর্ভস্থ কাণ্ড না, মানে এটা মনে করেন মাটি, ঠিক আছে, এটা তো মূল, ঠিক আছে, এই এই এটা তো ধরেন মনে করেন গাছ, ঠিক আছে, তো এই যে এইটা কাণ্ড, এই অংশটাতে আপনার কি থাকবে? লিউকোপ্লাস্ট থাকবে। আপনারা কি ক্লিয়ার হইতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। এটা কিন্তু মূল, খেয়াল করেন, ঠিক আছে। মূল কথা হচ্ছে যেসব অংশে সূর্যের আলো পৌঁছায় না সেটা হচ্ছে আপনার মানে লিউকোপ্লাস্ট, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে অত ঝামেলা হয় না, ঝামেলাটা হয় কোনটা নিয়ে, যেটা নিয়ে ঝামেলা হয় সেটার দিকে আসি। ক্রোমাটোপ্লাস্ট, ঠিক আছে। ক্রোমাটোপ্লাস্ট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি বলেন তো? ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, আমার খুব ক্যাচাল বাক্য এই যে ক্রোমাটো আর ক্রোমো, হ্যাঁ, ক্রোমোপ্লাস্টের আর ক্রোমাটোপ্লাস্টের মধ্যে খুব ঝামেলা বাক্য। আমি কি করতাম, আমি একটু শেয়ার করি, আমি যে কাজটা করতাম, আপনারা যদি মনে রাখতে পারেন মাশাআল্লাহ, কোনো সমস্যা নেই, হ্যাঁ, আর বা আপনাদের নতুন টেকনিক আপনারা অ্যাপ্লাই করতে পারেন। প্লাস্টিড, তাই না, প্লাস্টিডের মূল দুইটা ভাগ, একটা হচ্ছে লিউকোপ্লাস্ট আর একটা ক্রোমাটোপ্লাস্ট না, মূল ভাগ তো দুইটা, তাই না, আর ক্রোমাটোপ্লাস্ট ভাগ হয়ে আপনার ক্রোমোপ্লাস্ট হয়েছে আর লিউকোপ্লাস্ট হয়েছে, তাই না, ক্লোরোপ্লাস্ট হয়েছে। এক্স্যাক্টলি, ক্লোরোপ্লাস্ট আর ক্রোমোপ্লাস্ট দুইটা হয়েছে না, ক্রোমাটোপ্লাস্ট। জি জি তো জি। দেখেন ক্রোমাটো কথাটা বড় না, ক্রোমাটো তিনটা ওয়ার্ড এই যে সমন্বয় হচ্ছে না, মাদার। তাই না, এক্স্যাক্টলি, এটা হচ্ছে মাদার, গেট, এই তো, এ হচ্ছে চাইল্ড, এ ছোট, তার মানে এটা জাস্ট মনে রাখার জন্য ভাই, এটা কোনো মানে ক্লোরোপ্লাস্ট আর দেখেন, তাহলে আমরা আসি এখন ক্লোরোপ্লাস্ট, এটার ব্যাপারে আসি, ঠিক আছে। ক্লোরোপ্লাস্টের মূল ব্যাপারটা কি? এটা কিন্তু এই যে দেখেন ক্লোরোপ্লাস্টটা কিন্তু সবুজ বর্ণের হয়, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট মানেই মানে সবুজ, ঠিক আছে, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে, এটা একদম কোনো কথা নাই, এটা একদম সবুজ বর্ণের, দ্যাট মিন্স সালোক সংশ্লেষণে এটা কাজ করে, ঠিক আছে। যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে সবুজ যে প্লাস্টিড তার নাম কি, অপশন আমি দিলাম লিউকোপ্লাস্ট, 2 নম্বরে দিলাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট, 3 নম্বরে দিলাম হচ্ছে ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে। একটু কাইন্ডলি মিউট করে দিলে ভালো হয়। বলেন এখন আপনারা বলেন যে সবুজ প্লাস্টিডের তার নাম কি? এখানে যদি লিউকো বলি, এখানে যদি ক্লোরো বলি, ক্লোরোপ্লাস্ট। এক্স্যাক্ট, ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে। তার মানে আমি এটা এভাবে মনে রাখতাম, একটু নিচে আসি, আমি মনে রাখতাম। আচ্ছা বলেন তো, সালোক সংশ্লেষণের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা বলেন তো, কি থাকা লাগে?
সূর্যের আলো, ক্লোরোফিল। ক্লোরোপ্লাস্ট, ক্লোরোফিল। ক্লোরোফিল থাকা লাগে না, ক্লোরোফিল থাকা লাগে। ক্লোরোফিল কি সবুজ বর্ণের না? জি। এই ক্লোরোফিল থেকে মনে রাখতাম যে ক্লোরোপ্লাস্ট হচ্ছে সবুজ বর্ণের, ঠিক আছে? এর মূল কাজ কি? খাদ্য উৎপাদন। আপনারা কি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। দেখতে পাচ্ছেন ক্যারোটিনের ক? আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? এই যে ক্যারোটিনের ক না, ক্যারোটিনের জন্য কি হয়? ক্যারোটিন, কমলা। আমি এটা মনে রাখতাম ক্যারোটিন ফর কমলা। এই যে ক, কমলা, ঠিক আছে? এই যে দেখেন লাইকোপিন না, ল লাই, এটা হচ্ছে লাল রং। আপনারা কি বুঝতে পারতেছেন? জি ভাই। আর জ্যান্থোফিলটা কি? হলুদ। অর্থাৎ যখন কোনো ইয়াতে আপনার উদ্ভিদের ইয়াতে ক্যারোটিন থাকে, এর কারণে কিন্তু আপনার পাকা ফলটা কমলা রঙের হয়। যখন লাইকোপিন উপাদানটা থাকে সেটার জন্য কি হয়? পাকা ফলটা লাল হয়ে যায়। যখন জ্যান্থোফিল থাকে কি হয় বলেন তো? মানে পাকা যে ফল সেটা হলুদ রঙের হয়। ওই আমটা কি হয় প্রথমে হলুদ আছেন আপনারা? জি ভাই আছে। আচ্ছা সরি, ইন্টারাপ্টের জন্য একটা কল চলে আসছিল। জি, কিছু বললেন? না কিছু বলিনি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এইটা হচ্ছে আপনার অল ওভার প্লাস্টিডের কাহিনী আর কি। এখন আপনাদের সাথে কিছু কোশ্চেন শেয়ার করি আর কি, আপনারা অ্যান্সার করেন। বলেন তো প্লাস্টিড, আমি যদি মূল কোশ্চেন করি, ঠিক আছে, যে আচ্ছা কোনটার জন্য বলেন, মানে আপনার যে ফুল, ঠিক আছে, রঙিন আর সুন্দর হবে কোনটার জন্য? মনে করেন যে ফুল, ঠিক আছে, রঙিন হবে কিসের জন্য? আমি এখানে যদি ক্রোমোপ্লাস্টের জন্য। ক্রোমোপ্লাস্ট। এক্স্যাক্টলি ক্রোমোপ্লাস্টের জন্য। মানে ক্লোরোপ্লাস্ট দেখে আপনারা কিন্তু চেঞ্জ হয়ে যান না, আবার ক্রোমাটোপ্লাস্ট দেখেও কিন্তু চেঞ্জ হয় না। শুনেন এখানে মূলত থাকে কি, দেখেন ক্রোমাটো থাকবে, এখানে ক্লোরো থাকবে, এখানে ক্রোমো থাকবে, ঠিক আছে, আর এখানে অন্য কিছু থাকবে। ক্রোমাটোর মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্টও থাকে, ক্রোমোপ্লাস্টও থাকে, ঠিক আছে। একটু মিউট করে দেন কাইন্ডলি। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন ক্রোমাটোপ্লাস্টের মধ্যে ক্লোরোপ্লাস্টও থাকে, ক্রোমোপ্লাস্টও থাকে, ঠিক আছে। তো ক্লোরোপ্লাস্ট তো ফুল রঙিন করে না, এর কাজ তো খাদ্য উৎপাদন করা। তো অ্যান্সার কিন্তু ক্রোমোপ্লাস্ট হবে। অনেকেই কিন্তু ক্রোমোপ্লাস্ট লাগাইতে পারে, ক্রোমাটোপ্লাস্ট লাগাইতে পারে। এই বিষয়টা কিন্তু আপনাদের মানে জানা থাকতে হবে। এখন আমি যদি আপনাকে একটা কোশ্চেন করি, ঠিক আছে, যে মনে করেন যে ফল কমলা হবে কার কারণে? এখানে আমি যদি বলি জ্যান্থোফিল, 2 নম্বরে যদি বলি লাইকোপিন, 3 নম্বরে আমি যদি বলি ক্যারোটিন। ক্যারোটিন। ক্যারোটিন হবে। ক্যারোটিন, ঠিক আছে। আচ্ছা তো আচ্ছা আমি এখন 2 মিনিট একটু মানে চুপ থাকি, আপনারা বলেন আপনাদের এতক্ষণ যা পড়ালাম বলেন কি অবস্থা, কিছু কি বুঝতে পারলেন না কি? বলেন আপনাদের কোনো কোশ্চেন বা কিছু।
জি ভাইয়া জি বুঝতে ভাই, একটা পারছি। প্রশ্ন ছিল। বলেন। প্রশ্নটা হলো যে সাদা রঙের ফুল, ওইখানে কোন প্লাস্টিক থাকবে? সাদা রঙের ফুলে, তাই না? জি। উম, সাদা রং, সাদাতে তো ক্রোমোপ্লাস্টই থাকা উচিত। সাদা কি বর্ণহীন? না, সাদা বর্ণহীন না। সাদা তো একটা রং, তাই না? তার মানে এটা তো ক্রোমোপ্লাস্ট হওয়ার কথা, তাই না? মানে সেখানে তাহলে আমরা ক্রোম প্লাস্টে পড়বো, এটাই থাকবে। অবশ্যই ক্রোমোপ্লাস্টই হওয়ার কথা, নাকি আপনারা কি বলেন? আপনারা শেয়ার করেন, আপনারাও বলেন, সমস্যা নেই তো। আমি তো পিওর আমার বায়োলজি না। ধারণা হচ্ছে, আমি শিওর না, আমার ধারণা হচ্ছে আহ সব উদ্ভিদে প্লাস্টিক থাকতেই হবে সব কোষে। এটা কি আবশ্যক? আমার মনে হয় সাদা ইয়েতে কোনো প্লাস্টিক নাই, যার কারণে কালারলেস হয়। কোনটাতে আমি ভাই? শিওর না যদিও, ভাই মানে কোনটাতে? সাদা উদ্ভিদে কোনো প্লাস্টিক থাকে না, যেটা আমার মনে হয় আর কি। এইটা ভাই আমি শিওর না ভাই, এই ব্যাপারে আমার জানা নাই আর কি, ফুললি আমি বলতে পারছি না, মানে কনফিডেন্টলি বলতে পারছি না আর কি। তারপর আপনারাও শেয়ার করেন, আপনারাও অনেক কিছু জানেন তো, তাই না? এখানে যদি বায়োলজির কেউ থাকেন, মানে আমিও মানে এইসব আমি বর্ণকণিকার স্যার আসলে এটা হচ্ছে এইসব বর্ণকণিকার কোনটিই যখন না থাকে তাইলে হয় ফুলের রং সাদা হয়। আচ্ছা, মানে ঠিক আছে। ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, তিনটার কোনোটা না থাকলে তখন সাদা হয়, ব্যাপারটা এমন? হ্যাঁ হ্যাঁ তাহলে সেখানে সেক্ষেত্রে প্লাস্টিডই নেই, এক কথায় এভাবে বলবো, স্যার সেক্ষেত্রে যেটা প্লাস্টিক বললেন। নেই, সেক্ষেত্রে হ্যাঁ, প্লাস্টিকই স্যার নেই, যেটা তাহলে বললেন। হ্যাঁ নওশাদ ভাই জি যেটা জি। বললেন সেটা তো নওশাদ ঠিক হবে, স্যারের তাই না? কথাটাই ঠিক আছে। আচ্ছা ও আচ্ছা, আচ্ছা, এটা আমার জানা ছিল না, এই জন্য। স্যার উইকিপিডিয়াতে দেওয়া আছে যে ক্রোমোপ্লাস্ট থাকলে সাদা ফুল হয়। উইকিপিডিয়াতে দেওয়া আছে ভাই আমি একটা ক্রোমোপ্লাস্ট কথা থাকলে সাদা বলার হয়? ছিল ভাই। ভাই ফিজিক্সের অনুযায়ী তো আমরা রেড গ্রিন ব্লু তিনটা মিলে যেহেতু হোয়াইট হচ্ছে, তাহলে তো এগুলার পিগমেন্ট যদি না থাকে তাহলে তো হোয়াইট কালারটা আসবে না। আরজিবি, তাই না? জি জি জি। এখন আমি তো ওই সেন্সে বলেছিলাম, এখন এটা তো বায়োলজিতে আসলে এই ব্যাপারে না আসলে যেটা আমি জানি না বা এই বিষয়ে আমি আসলে বলাটাও মুশকিল, হ্যাঁ, এই বিষয়ে আমার ধারণা একদমই নাই, তো আসলে বলা মুশকিল। তো নওশাদ ভাই এটা আমি ঠিক হতে পারে। একটু বলতে চাই এ ব্যাপারে। আমি যেহেতু টেক্সটাইল ইঞ্জিনিয়ার, সেই হিসেবে আমার কালার সম্পর্কে ভালো ধারণা আছে। অরিজিনালি এভরিথিং ইজ হোয়াইট, ঠিক আছে? কোনো কালার, তিনটাই আছে এই জন্য সে সাদা, এটা বলা যাবে না। অরিজিনালি পৃথিবীর সবকিছুই হচ্ছে সাদা। যদি কোনো কিছু লাল হয়ে থাকে তাহলে বুঝতে হবে তার মধ্যে লালটা অ্যাবসেন্ট, যার কারণে সে লাল বর্ণটা, সরি লালটা ছাড়া বাকিগুলো অ্যাবসেন্ট, এই জন্য সে লালটাকেই শুধুমাত্র রিফ্লেক্ট করে, এই জন্য এটাকে আমরা লাল দেখি। এটা হচ্ছে কমপ্লিমেন্টারি কালার থিওরি, এটা আমি কালার থিওরি নিয়ে আরেকদিন বলবো। এখন ওই যে তিনটা ক্লোরোপ্লাস্ট থাকার কারণে সেটা লাল সাদা হয়, এটা বলা যাচ্ছে না। আমি নেটে সার্চ দিলাম, এটা বললো যে লিউকোপ্লাস্ট যেটাতে থাকে সেটা হচ্ছে কালারলেস হয় অথবা সাদা হয়। হ্যাঁ 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 ভাই, এটা আমি বলছি লিউকোপ্লাস্টের কথা, কিন্তু ভাই লিউকোপ্লাস্ট তো আচ্ছা আপনার স্যার, হ্যাঁ আপনি বলেন, বা আমি একটু বলি, লিউকোপ্লাস্ট স্যার মূলত মানে আমার যে প্রশ্নটা সকল ছিল অঙ্গে যে স্যার সূর্যালোক এইটা পৌঁছায় এইটা না। আমি ধারণা করছি। স্যার আমি কি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন প্লিজ। সরি, মানে আমি স্যার যেটা বললেন যে এটাই ধারণা করছি যে যদি লিউকোপ্লাস্ট যদি সাদা রঙের জন্য দায়ী হয়, তাহলে সাদা রঙের যে ফুলটা সেটার মধ্যে লিউকোপ্লাস্ট থাকার কথা, আর যদি সেখানে লিউকোপ্লাস্ট থাকে সেখানে তো সূর্যের আলোটাও পৌঁছাচ্ছে। মানে এইটা আমার অনেক আগে থেকে একটা কনফিউশন, আমি এটা আসলে দূর হ্যাঁ, করতে চাচ্ছিলাম। আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে সূর্যালোক কিন্তু পৌঁছায়, মানে ফুলে তো সূর্যালোক পৌঁছায়, তাই না? তো জি সেক্ষেত্রে জি জি। আর আমার সামনে স্যার ওই MP3 বইটা নেই, এই কারণে আমি আসলে কিছু তথ্য হয়তো আমি নিজের থেকেও পাচ্ছি আচ্ছা, না। এক্স্যাক্টলি আমার কাছেও নাই, এমপি3 বইটা আমার সামনেও নাই, তো আমিও আসলে আচ্ছা আপনাদের আছে তো, মানে যাদের সামনে আছে তারা তো একটু হেল্প করতে পারবেন, আছে না? বাকি সবার কাছে আছে না, সবার সামনে? স্যার এমপি3 তে বলা আছে যে, হ্যাঁ এমপি3 তে বলা আছে কোনোটি না থাকলে তখন ফুলের বর্ণ সাদা হয়। আচ্ছা, তার মানে কোনো যদি না থাকে আর কি, নাকি মানে কোনো প্লাস্টিক যদি না থাকে? জি স্যার। আচ্ছা, সেক্ষেত্রে ঠিক আছে, সেক্ষেত্রে এটাই হবে অ্যান্সার। আমরা দুইটাকে মেনে নিতে পারি, মানে কোনো কিছু না থাকলেও সাদা, আর
লিউকোপ্লাস্ট থাকলেও সাদা, কারণ লিউকোপ্লাস্টের নিজস্ব কোনো কালার নেই, যেমন হ্যাঁ, মূল কালারলেস, সাধারণত কালারলেস। সেটাই। আচ্ছা, তারপর বলেন আপনারা আরো কিছু বলেন। আছেন আপনারা? ভাই আরেকটা জিনিস ছিল ভাই, আমাদের কি অ্যামাইলোপ্লাস্ট, ইলায়োপ্লাস্ট এগুলা যে ছিল আমাদের মানে এইচএসসি, এগুলো কি লাগবে আমাদের? না 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 না, এত গভীরে যান না, এত গভীরে গেলে মানে সব সাবজেক্ট আপনারা কভার করতে পারবেন না। আপনারা যা পড়ছেন, আমি একটা জিনিস আপনাদেরকে সবসময় বলি, দেখেন মূল জিনিসটা হচ্ছে আপনারা প্রিলিমিনারিতে, ঠিক আছে, প্রিলিমিনারিতে আপনারা কিন্তু 12টা সাবজেক্ট, মানে মোটা দাগে 12টা সাবজেক্ট, প্রতিটা সাবজেক্টে কিন্তু অনেক ভাগ উপভাগ আছে, ঠিক আছে। মানে এত কিছু মাথায় নিয়ে 2 ঘন্টার পরীক্ষাতে যখন যাবেন তখন কিন্তু মানে বিশাল একটা ব্যাপার। তো যে যা পড়ছেন, যেটুকু পড়ছেন ওইটাই টেকনিক্যালি পড়েন, ওখান থেকেই কমন আসবে আশা করি, ঠিক আছে। জি ভাই, থ্যাংক ইউ। ওয়েলকাম। তো আমি কি আরো আগাবো, সামনে আগাবো? আছেন আপনারা? জি ভাই। জি ভাই, অবশ্যই। নেক্সটে যাব, নেক্সট মানে পোরশনে যাব। জি জি ভাই, অবশ্যই ভাই। আচ্ছা, একটা বড় পোরশন শুরু করি তাহলে, জানি না শেষ করতে পারবো কিনা। কোষ বিভাজন। আচ্ছা, কোষ বিভাজন 3 ধরনের হয়, ঠিক আছে। নাম্বার 1 একটা হচ্ছে কি অ্যামাইটোসিস, এটা হচ্ছে কি মাইটোসিস, আর একটা হচ্ছে মিয়াসিস। এখন আসেন কোনটাতে কি হয়, ঠিক আছে। এই যে মাইটোসিস দেখছেন, এটা কিন্তু দেহকোষে হয়। মিয়াসিস দেখছেন, এটা হয় জনন কোষে। অ্যামাইটোসিস যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার ওই যে যেগুলো হচ্ছে ওই যে এককোষী জীব যেগুলো আছে না, মানে আদি কোষ যেগুলো আর কি, ওই যে অ্যামিবা টাইপের ভাই। হ্যাঁ এক্স্যাক্টলি, অ্যামিবা, তারপরে হইতাছে যে ওই যে ইস্ট, ওই টাইপের কোষগুলো। হ্যাঁ, ওই টাইপের কোষগুলো। এখন আপনাদেরকে একটু বলি আর কি, এখান থেকে মূলত কয়েকটা জিনিস আপনাদের খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে, মানে আমি মাথায় রাখার চেষ্টা করতাম। এই যে মাইটোসিস, ঠিক আছে, মাইটোসিসে যেটা হচ্ছে যে দেখেন একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হবে? 2টা কোষ, ঠিক আছে। আচ্ছা, এটাকে এভাবে না দিয়ে আমি একটু টেবিল আকারে দিই আপনাদেরকে, যে আবার তুলনা করে করে পড়াই, তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে। এখানে একটু পার্ট করে নিই, ঠিক আছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের মনে রাখা লাগবে। এটা একটা পার্ট করি, এটা একটা পার্ট করি, সরি দাগগুলো আমার ইয়া হচ্ছে, ব্যাকা হয়ে যাচ্ছে। আচ্ছা, মনে করেন কোষ নিয়ে প্রথমে বলি, ঠিক আছে। এটা আমি বলি মাইটোসিস, আর এটা হচ্ছে কি মিয়াসিস। আপনারা যখন পড়বেন এভাবে মনে রাখার চেষ্টা করবেন, পড়ার চেষ্টা করবেন। এটা কি হয়? দেহকোষে। আর এটা কি হয়? জনন কোষে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন কোষের সংখ্যা। মাইটোসিসে কি হয়? একটা কোষ থেকে 2টা কোষের সৃষ্টি হয়, ঠিক আছে। মিয়াসিসে কি হয়? একটা কোষ থেকে 4টা কোষের সৃষ্টি হয়। ওকে, এটা একটু আপনারা মন দিয়ে দেখেন। ক্রোমোজোম, ক্রোমোজোম নিয়ে পরে বিস্তারিত বলা হবে। ক্রোমোজোমের সংখ্যা কিন্তু দেখেন মাইটোসিসে অপরিবর্তিত থাকে,
অর্থাৎ নো চেঞ্জ। কিন্তু মিয়াসিসে কি হয় বলেন তো? অর্ধেক হয়ে যায়। হ্রাস পায়, অর্ধেক হয় না, হ্রাস পায়। সরি, মানে অর্ধেকটা আপনি পরে মনে রাখেন, হ্যাঁ অর্ধেক হয় এটা ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি সেটা একটু দেখেন। এই যে হ্রাস পাই, আমি এটা একটু পরে বলবো, হ্যাঁ ক্রোমোজোমের সংখ্যাটা পরে বলবো আর কি। হ্রাস পাই, ঠিক আছে। অর্থাৎ এটাকে বলা হয়, আপনি ঠিক আছে, আপনার ঠিক বলেছেন, এটা হ্রাস ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলা হয়? হ্রাসমূলক। হ্রাসমূলক কি বলে এটাকে বলেন তো? হ্রাসমূলক বিভাজন বলা হয়, ঠিক আছে। কোশ্চিন কিন্তু আসে যে কোন টাইপের আপনার কোষ বিভাজন, ঠিক আছে, কোন টাইপের কোষ বিভাজনটাকে হ্রাসমূলক বিভাজন বলা হয়? এই যে মিয়াসিসটাকে বলা হয় হ্রাসমূলক। কেন হ্রাসমূলক বলা হয়? কারণ ক্রোমোজোমের সংখ্যা হ্রাস পায়। আচ্ছা, হ্রাস পেয়ে কি হয় বলেন তো? যতগুলা ক্রোমোজোম ছিল তার কি হয়? আপনি যেটা বললেন ভাই ঠিকই বলছেন, অর্ধেক হয়। ওকে, এটা কার অর্ধেক হয়, মানে কোন কোন সংখ্যার অর্ধেক হয়? নিউক্লিয়াসের। মানে নিউক্লিয়াসের যে ক্রোমোজোমের সংখ্যা যতগুলো ছিল না নিউক্লিয়াসে, মূল ইয়াতে, তার থেকে এই বিভাজনে কি হয়ে যাবে? হাফ হয়ে যাবে। ব্যাপারটি কি আপনারা ধরতে পারছেন? আছেন আপনারা? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন মাতৃকোষ। মাতৃকোষটা কি হয়? মাতৃকোষটা কিন্তু মাতৃকোষের যে নিউক্লিয়াস, এই যে মাতৃকোষের যে নিউক্লিয়াস, ঠিক আছে, অর্থাৎ মাতৃকোষটা মাত্র কয়বার বিভাজিত হয়? একবার, ঠিক আছে। আর এখানে কয়বার হয়? এখানে মাতৃকোষের নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়। এটা কি আপনারা বুঝতে পারছেন? এই জিনিসটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন প্রথমে কি হলো, এটা কিন্তু মূল কোষ সংখ্যা, এই যে কোষের একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হচ্ছে? দুইটা কোষ। আর একটা কোষ থেকে কয়টা কোষ সৃষ্টি হয়? চারটা অপত্য কোষ সৃষ্টি হয়। কিন্তু মাতৃকোষ কয়বার বিভাজিত হয়? একবার। আর মাতৃকোষ কয়বার এখানে বিভাজিত হয়? দুইবার। পরীক্ষাতে দেখবেন যে কোশ্চেন আসে যে মিয়াসিস, ঠিক আছে, আমি একটু নিচের নামাই, মিওসিস এর মাতৃকোষ কয়বার বিভাজিত হয়? এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। আমরা মূলত যেভাবে পড়ি, হ্যাঁ, ওই যে এই যে দেখেন একটা কোষ থেকে চারটা কোষের সৃষ্টি হয় না? ম্যাক্সিমাম 90% অ্যান্সারটা করে 4 বার। এটা কি অ্যান্সার হবে? এখানে তো বলেছে যে মাতৃকোষের সংখ্যা। মাতৃকোষ কয়বার বলেন? দুইবার। দুইবার, এক্স্যাক্টলি অ্যান্সার ছিল এটা। আর মজার বিষয়টা হচ্ছে কি জানেন, মিওসিসটাই দেয়। কারণ আপনাকে এখানে যদি মাইটোসিস দেয় তাহলে কিন্তু অ্যান্সার, এই যে দেখেন একটা কোষ থেকে দুইটা কোষ, তো এই জন্য সবাই ওই দুইবার অ্যান্সার দিবে, কিন্তু এখানে দেখেন এটা কিন্তু একবার। যদি আমার এই যে মাইটোসিসটা দেয় তাহলে কিন্তু অ্যান্সারটা এটা হবে, কিন্তু সবাই অ্যান্সার করবে এই যে এটা। যাই অ্যান্সার করতেছি জেনে শুনে ভুল করে আসছি। মানে আপনারা চেষ্টা করবেন একটু সূক্ষ্মভাবে করার, তাহলে একটু ওই যে মিলাই করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে অনেক অনেক সুবিধা হয়। তাহলে জাস্ট আপনারা যদি এই যে দেখেন, আমি যেভাবে দেখালাম যে পার্ট করে করে জাস্ট দুইটাই আপনার পড়া হয়ে গেল। আমি আপনাদের আরেকবার একটু দেখাই, এই যে দেখেন অ্যামাইটোসিস নিয়ে আমি একটু পরে বলছি, মূলত ঝামেলাটা বাঁধে হচ্ছে মাইটোসিস মিয়াসিস নিয়ে। তো আপনারা যখন পড়বেন এই পাশে এইভাবে কোষ, ক্রোমোজোম, মাতৃকোষ এভাবে লিখবেন, পার্ট করে নেবেন, একসাথে পড়া হয়ে গেল। মাইটোসিস মিয়াসিস নিয়ে অনেক বিশাল আলোচনা আছে, এটা হলো আপনার মোটামুটি জিস্ট, মানে আমার যতটুকু মনে আছে, ঠিক আছে, আপনার এক পেজে চলে আসলো। আচ্ছা, আচ্ছা মোটামুটি আর কিছু কি আছে? ক্রোমোজোমের সংখ্যা তো হ্রাস পেল, ওটা তো অপরিবর্তিত থাকবে, এটা একবার বিভাজিত ওটা। আচ্ছা, আর কি থাকতে পারে? আচ্ছা, আপাতত তো আমার এটুকুই মনে আসছে, এরপরে যদি থাকে আমি আবার আপনাকে বলতেছি। তাহলে একটু অ্যামাইটোসিস নিয়ে বলি, ঠিক আছে। অ্যামাইটোসিসে একটু লিখি আমি,
অ্যামাইটোসিস। অ্যামাইটোসিসের জিনিসটা যেটা হয় যে একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হয়, ঠিক আছে? আর আপনার নর্মালি অ্যামাইটোসিস আমি উদাহরণ দিলামই, উদাহরণ তো দিলাম আগে। আচ্ছা, আপনার একটা মজার জিনিস বলেন তো, এতক্ষণ তো আপনাদের কোষ বিভাজন পড়াচ্ছিলাম, বলেন তো মানবদেহের কোন কোষ কখনোই বিভাজিত হয় না, বলেন? নিউরন। এক্স্যাক্টলি, স্নায়ুকোষ। এটা কখনোই বিভাজিত হয় না। নিউরন তো দেহকোষের একটা অংশ, তাই না? দেহকোষের অংশ না? তো দেহকোষের হলে এটা তো মাইটোসিস হওয়া উচিত নাকি? সূত্র অনুসারে তো তাই হওয়া উচিত, কিন্তু নিউরন কখনোই মানে কোষ বিভাজিত হয় না, ঠিক আছে? নিউরন, এটা জিনিস আপনারা মাথায় রাখবেন। নিউরন কখনোই বিভাজিত হয় না। আচ্ছা, তাহলে একটু দেখি আমার কি কোনোটা মিস গেল। আরো তো দুইটা ছিল মনে হয়, এখানে আরো একটা বা দুইটা ছিল, আমি মনে হয় মিস করছি। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করি। কোষের সংখ্যা বললাম, ক্রোমোজোমের সংখ্যা তো বললাম, মাতৃকোষ বললাম। আচ্ছা, একটা জিনিস, এই যে মাইটোসিসের পর্যায় কয়টা আছে জানেন? মাইটোসিসের ওই যে এটা একটু পড়বেন যে আচ্ছা আচ্ছা একটা জিনিস, এটাকে বললাম না। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি আপনাকে। আবার লিখি, হ্যাঁ। আচ্ছা, এখানে তো ওই যে ক্রোমোজোমের সংখ্যা কমে গেল, ঠিক আছে? হ্রাস পেল না, অর্ধেক হয়ে গেল না? এজন্য এটাকে আমি হ্রাসমূলক বললাম না, হ্রাসমূলক বিভাজন, তাই না? এখন মাইটোসিসে দেখেন ক্রোমোজোম তো সমান থাকে, ইকুয়াল টু থাকে না? এই জন্য এটাকে বলা হয় ইকুয়েশনাল, ইকুয়েশনাল, ঠিক আছে? অথবা সমীকরণ ভিত্তিক, সমীকরণ ভিত্তিক বিভাজন। এটা কি আপনারা বুঝতে পেরেছেন যে এটাকে যদি হ্রাসমূলক বলা হয় তাহলে এটাকে বলা হয় কি? সমীকরণ ভিত্তিক, ঠিক আছে? মায়োসিসকে, আচ্ছা সরি মাইটোসিসকে। এবং মাইটোসিসের কিন্তু পর্যায় আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মাইটোসিসের, এটা আমি ভুলে গিয়েছিলাম আপনাদেরকে বলতে, মাইটোসিস 5টা পর্যায়। পাঁচটা পর্যায়ে এদের কাজ শেষ হয়। একটা হচ্ছে কি? প্রোফেজ, একটা হইতেছে যে প্রোমেটাফেজ, তারপরে হইতেছে যে মেটাফেজ, তারপরে হইতেছে যে ওই যে অ্যানাফেজ, হ্যাঁ, তারপরে টেলোফেজ। এই তো আপনারা আমার থেকে ভালো জানেন, গুড। এখন আচ্ছা, একটা জিনিস করি, এই যে ক্যান্সার হয় না, আমরা বলি না ক্যান্সার? জি ভাই। ক্যান্সারটা কেন হয় জানেন? জি, এটা যখন একটা থেকে দুইটার পরিবর্তে একাধিকে রূপান্তরিত হয়। এক্স্যাক্টলি, মূল ব্যাপারটা হচ্ছে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন যখন হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজন এটা কোথায় হয়? মাইটোসিস। মাইটোসিসে যখন অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় তখন কিন্তু আপনার ক্যান্সার, বুঝছেন? এবং কোষের যে এই যে দেখেন, তাহলে কোষের যে আকার, ঠিক আছে, আকৃতি আর আপনার যে আয়তন বা এই যে এই বিষয়গুলো, তাহলে এই বিষয়গুলো কে মেইনটেইন করে বলেন তো? এটা মেইনটেইন করে হচ্ছে মাইটোসিস, বুঝছেন?
এবং খেয়াল করে দেখবেন আমি যেখানে বললাম না ক্রোমোজোমের সংখ্যা এই যে আচ্ছা এগুলো তো বলেছি, এগুলো আর নতুন করে বলার কিছু নাই। আচ্ছা আর কি আছে, আপাতত আমার এটুকুই মনে আসছে। আপনাদের কোনো কোশ্চেন আছে এখান থেকে? আছেন আপনারা? জি ভাই। প্রোফেস প্রোমেটাফেস এখানে তো এই পর্যন্তই থাকলাম। এখন ঠিক আছে, আপাতত আমার এটুকুই মনে আসতেছে। এখানে যদি অন্য কোনো তথ্য থাকে পরবর্তীতে মনে পড়ে আপনাদের সাথে আমি শেয়ার করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা কয়টা বাজে? প্রায় 10টা বেজে গেছে। কি অবস্থা বলেন? আজকে আপনাদের আমি মোটামুটি অনেক কিছুই দেখালাম আর কি। কিছু কি বুঝতে পারলেন বা কিছু কি ইজি হলো না? আপনারা তো অনেক কিছুই পারেন দেখি, আমার সাথে আগে আগে বলে দিচ্ছেন আর কি বায়োলজির। আছেন আপনারা? আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা তো আমি কি একটু প্রিভিউ করব, মানে অল ওভার কি পড়ালাম? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি স্টার্ট করছি আপনাদের উদ্ভিদ আর প্রাণীর মধ্যেকার টিস্যু এর প্রকারভেদ দেখিয়ে, ঠিক আছে? উদ্ভিদের কয় প্রকার, প্রাণীর কয় প্রকার, সেগুলোর আবার সাব পার্টিকেল, সাব ডিভিশন, এই প্রাণীর ক্ষেত্রে আবার সাব ডিভিশন, তার আবার হচ্ছে উদাহরণ, এই জিনিসগুলা আমরা আজকে দেখলাম, ঠিক আছে? এবং একটার সাথে একটা তুলনা করলাম, ছোটখাটো বিষয় মনে রাখার চেষ্টা করলাম। জাইলেম ফর জল, ঠিক আছে? এর কাজ জল পরিবহন করা, তাহলে বাকি অন্য সব পরিবহন করবে ফ্লোয়েম, ঠিক আছে? ছোটখাটো বিষয় মনে রাখার চেষ্টা করলাম। এরপরে আমরা কি দেখলাম? কোষের, একটু নিচে যাই এক সেকেন্ড, কোষের বিভিন্ন উপকরণ দেখলাম, ঠিক আছে? প্রথমে কোষ সম্পর্কে দেখলাম, তারপরে কোষের ডিফারেন্ট উপকরণ সম্পর্কে। আচ্ছা একটা মেসেজ আসছে, একটু মেসেজটা পড়ি। Give me some examples of natural protein, that means P53. ইয়াসমিন ইভা আপু আমার জানা নাই ন্যাচারাল প্রোটিন P53 এই ব্যাপারে আমার জানা নেই। আচ্ছা তাহলে কোষ সম্পর্কে পড়লাম, তারপরে কোষের বিভিন্ন উপকরণ সম্পর্কে বললাম, যেটা কি কোষ প্রাচীর, তারপরে হচ্ছে যে সাইটোপ্লাজম, তারপরে কি দেখলাম বলেন, আরো বলেন কি দেখলাম? নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, রাইবোসোম, প্লাস্টিড, সরি প্লাস্টিক, প্লাস্টিড না? হ্যাঁ। আচ্ছা এখন এই যে পড়লাম না কোনটা কি কারখানা, এটা এক ধরনের কারখানা, এটা এক ধরনের কারখানা, রাইবোসোম এক ধরনের কারখানা, আবার নিউক্লিয়াসের সাথে কোষ প্রাচীরের কি, এই সবকিছু পড়লাম না? আর প্লাস্টিডের মধ্যে আবার অনেক রকম ফের পড়লাম, কোনটা কি জিগোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্রোমাটোপ্লাস্ট, এগুলো দেখলাম। এরপরে আমরা চলে আসলাম কোথায়? কোষ বিভাজন। এক্স্যাক্টলি, কোষ বিভাজন। কোষ বিভাজনের আবার 3টা পার্ট আছে, একটা হচ্ছে কি আপনার বলেন হেমাইটোসিস, মাইটোসিস আর মিয়োসিস। আচ্ছা গ্রেট। সো মোটামুটি আমরা এই জিনিসগুলা কভার করলাম। এখন একটা জিনিস বলে আমি শেষ করতে চাচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা এত কিছু তো বললাম, এখন আসেন তো আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো, মানে আমি বলবো না, আপনারাই বলবেন। আমি যদি পার্ট করি, ঠিক আছে? এত কিছু পড়লাম না,
আমি যদি বলি উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ, হ্যাঁ, এটার মধ্যে যদি আমি পার্থক্যর কথা বলি, ঠিক আছে, তাহলে আপনারাই আমাকে বলবেন এতক্ষণ আমরা যা পড়লাম, ঠিক আছে, এর মধ্যে পার্থক্যগুলো আপনি বলেন তো। যদি আমি একটা একটা করে বলবো, আপনারা এটা বলবেন, ঠিক আছে, যে কি কি থাকে কি কি থাকে না। এটা হচ্ছে আপনাদের মনে করেন যে মানে কি বলবো, এটা একটা শর্ট টেস্ট হয়ে যায়। আচ্ছা, বলেন প্লাস্টিড। প্লাস্টিড হচ্ছে প্লাস্টিড কোথায় থাকে? বলেন। উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে উদ্ভিদ থাকে, কোষ। প্রাণী কোষে থাকে না। আচ্ছা, তো আমি যদি বলি যে প্লাস্টিড, তো এখানে আছে না, প্রাণী কোষে হ্যাঁ। নাই। আচ্ছা, গ্রেট, গুড, ভেরি গুড, পেরেছেন আপনারা। কোষ প্রাচীর কোথায় আছে? উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে। গুড, তার মানে কোষ প্রাচীর উদ্ভিদ কোষে আছে, এখানে নাই। আচ্ছা, কোষ প্রাচীর, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরটা কি দিয়ে তৈরি বলেন তো আপনারা? সেলুলোজ। এক্স্যাক্টলি, গুড। আর ছত্রাকের? কাইটিন। কাইটিন। ব্যাকটেরিয়া? লিপিড, প্রোটিন আর পলিমার। গ্রেট গ্রেট গ্রেট, অস্থির। আপনি অনেক ভালো পারেন ভাই বায়োলজি, আমি এত ভালো পারি না আর কি। আমি যদি- মেডিকেলে পড়ার ইচ্ছা ছিল আসলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রেট। আমি আসলে বায়োলজি আমার কখনোই মানে ইয়া ছিল না, মানে মেইন সাবজেক্ট ছিল না, ফোর সাবজেক্ট ছিল। তারপরে চেষ্টা করছি একটু সহজ করার। আচ্ছা, একটা জিনিস বলেন তো, আচ্ছা খাদ্য নিয়ে কি বলবো? সঞ্চিত খাদ্য? না, এটা নিয়ে বলবো না, এটা নিয়ে বললে পরে আবার এটা অন্য পার্টে আছে, হ্যাঁ, এটা নিয়ে আর এখন বলবো না। আচ্ছা, আমাকে একটা জিনিস বলেন তো, সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম কোথায় আছে? দুটোতেই। রাইট, দুটোতে। সাইটোপ্লাজম বেসিক্যালি কোথায় থাকে বলেন তো? কোথায় থাকে সাইটোপ্লাজম, কোথায় থাকে? নিউক্লিয়াস। সরি, নিউক্লিয়াস স্যার। সজীব কোষে। প্রোটোপ্লাজমে। সজীব কোষে সাইটোপ্লাজম। নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে। আচ্ছা, আপনারা একটা জিনিস আমাকে বলেন তো, উদ্ভিদ কোষ, সরি, প্রাণী কোষের, ঠিক আছে, সবথেকে বড় কোষ কোনটা প্রাণী দেহের? মানে সরি, মানে আমি বলতেছি প্রাণী দেহ, সরি ভুল বললাম, মানব দেহের, মানব দেহের। ত্বক। নিউরন। সরি, নিউরন। নিউরন, নিউরন, এক্স্যাক্টলি। যাক, আপনারা আজকে ভালোই মানে এই জিনিসগুলো অনেক ভালো জানেন আর কি। তো 10:15টার মতো বাজে, আজকে মোটামুটি কমপ্লিট করে দিতে চাচ্ছি আর কি, ঠিক আছে নাকি? ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। ভাইয়া উদ্ভিদ টিস্যু, এটা আমি একটু মিস করেছি, রেকর্ডও হয়নি, একটু যদি সংক্ষেপে বলতেন। উদ্ভিদ টিস্যু নিয়ে? আচ্ছা, ঠিক আছে। জি জি জি। রেকর্ড, আচ্ছা আমার মনে হয় রেকর্ড করা হয়েছে, এটা রেকর্ড করা হয়েছে। আপনি একটু দেখি, আমি একটু নওশাদ ভাইয়ের সাথে কথা বলি, না হলে আমি এটা আপনার সাথে আবার একটু শেয়ার করছি, সমস্যা নেই। আচ্ছা, নওশাদ ভাই আছেন? রেকর্ড করা হয়েছে পুরোটা ক্লাসই, হয়তো মাঝখানে 5 মিনিটের মধ্যে রেকর্ড হয়নি আর কি, কিন্তু পুরোটা ক্লাস এমনিতে রেকর্ড হয়েছে। ঠিক আছে, তাহলে তো। আর ফেসবুক লাইভেও আছে, দেখে নিতে পারবেন। নওশাদ ভাই, আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে আর কি। এখন আপনি একটু যদি কিছু বলেন আর কি। তাহলে শেষ করে দেই, বলার তেমন কিছু নাই। খুব ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ তোমাকে। আমরা বিজ্ঞানের বায়োলজিতে প্রবেশ করেছি এবং আজকে বায়োলজির ফার্স্ট ক্লাস ছিল। আমি কেমিস্ট্রি দিয়ে শুরু করেছি, সেকেন্ড ডেতে ফিজিক্স নিয়েছি। আজ বায়োলজি নেওয়াতে আমাদের বিজ্ঞান একেবারে ষোলকলা পূর্ণ হলো আর কি। তো থ্যাংক ইউ। আমরা আশা করি তোমার কাছ থেকে আরো অনেক ভালো ভালো ক্লাস পাবো, সে অপেক্ষায় আমরা আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করতে পারি। আচ্ছা, ঠিক আছে, সবাই আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি, ভালো লাগে। আচ্ছা, আর এমনি কারো কিছু বলার আছে? কোনো কোশ্চেন আছে বা কিছু বলার আছে?
আমার মনে হয় নাই। তাহলে নওশাদ ভাই ক্লাস তাহলে এন্ড করে দিচ্ছি। আমি তাহলে এন্ড করে দিচ্ছি। ওকে, জি জি ভাই, আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।